নতুন একটি প্রশ্ন উত্তর সেশন নিয়ে, যেখানে 240টি এমসিকিউ থাকছে শ্রেণী ভূগোলে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য। 2026-এর থার্ড সেমিস্টার এক্সাম হবে, তার জন্য তোমরা প্রস্তুত থেকো। তোমরা আমার পরপর ভিডিওগুলো দেখতে থাকো, তো পরপর বিষয়গুলো আসবে। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব, মানে প্রশ্ন উত্তর সেশন নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহ। এটা হচ্ছে পার্ট 1-এর ভিডিও। 1 থেকে 20টি প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে, পরপর ভিডিওগুলো আসতে থাকবে। তো তোমরা কিন্তু এই পেজটাকে ফলো রাখো। প্রত্যেক দিনই আমি ভিডিওগুলো আপলোড করব, তোমরা দেখতে থাকো। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সেশন। প্রথম কথাটির অর্থ কী? এপিলোজেনিক কথাটির অর্থ হলো মহাদেশের উদ্ভব। না, উত্তরটি হবে মহাদেশের উদ্ভব। শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সঠিক উত্তরটি হবে গিলবার্ট। কারণ কোবার তিনি জিওসিনক্লাইন থিওরি বা মহীক্ষার তত্ত্ব আমরা পড়েছি, তিনি সেই সম্পর্কে ধারণা দেন। জি.কে গিলবার্ট তিনি অরোজেনি শব্দটি প্রথম জানি যে তিনি বিভিন্ন জিওমরফিক যে প্রসেসগুলো বা জিওমরফিক বিভিন্ন তত্ত্বগুলো কিন্তু দিয়েছিলেন। আর আর্থার হোমস পরিচলন স্রোতের সাথে ইনার সম্পর্ক, ফলে সঠিক উত্তরে কিন্তু গিলবার্ট। এবং গিলবার্ট সম্পর্কে আরও কিছু আমরা তথ্য পাই, যে পর্যায়ন কথাটার মধ্যে যে পর্যায় কথাটি আসে বা গ্রেড কথাটি তিনি কিন্তু প্রথম উল্লেখ করেন। জি.কে গিলবার্ট গ্রেড কথাটি কিন্তু তিনি প্রথম ব্যবহার করেন। সেক্ষেত্রে আমরা তথ্য জানলাম। ভঙ্গিল পর্বতের উৎপত্তি কোন আলোড়নের সাথে সম্পর্কযুক্ত? এখানে রয়েছে গিরিজনী আলোড়ন, মহীভাবক আলোড়ন, দুটোই, কোনোটাই নয়। এখানে সঠিক উত্তরটি হবে গিরিজনী আলোড়ন। গিরি কথার অর্থ হচ্ছে পর্বত, জনি কথার অর্থ হচ্ছে উৎপত্তি। অর্থাৎ পার্শ্বচাপের ফলে শিলাস্তর ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতে উৎপত্তি হয়, যা গিরিজনী আলোড়ন বলা হয়। মহীভাবক বলতে মহী কথার অর্থ হচ্ছে মহাদেশ এবং ভাবক কথার অর্থ হচ্ছে উৎপত্তি বা উদ্ভব। যে আলোড়ন পরস্পর সম্পর্কযুক্ত। অবরোহণ ও আবহবিকার, অবরোহণ ও বদ্বীপ, আরোহণ ও বদ্বীপ, আরোহণ ও পুঞ্জিতক হয়। সঠিক উত্তরটি হবে অবরোহণ ও আবহবিকার। কারণ উভয় কিন্তু ক্ষয় প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়, আর বাকিগুলোর সাথে কিন্তু একটা অমিল রয়েছে। যেমন অবরোহণের সাথে কিন্তু বদ্বীপের কোনো সম্পর্ক নেই, আরোহণের সাথেও কিন্তু আবহবিকারের সম্পর্ক নেই। আরোহণ প্রক্রিয়ার সাথে বদ্বীপের সম্পর্ক আছে, অবরোহণের সাথে কিন্তু আবহবিকারের সম্পর্ক আছে, আর আরোহণের সাথে পুঞ্জিত ক্ষয়েরও কিন্তু কোনো সম্পর্ক নেই। এটি হবে অবরোহণ ও আবহবিকার। পরের প্রশ্ন, ক্ষয়কারী শক্তি দ্বারা ভূমির উচ্চতা হ্রাস পেলে তাকে কি বলে? আরোহণ, পর্যায়ন, অবরোহণ ও নগ্নীভবন। সঠিক উত্তরটি হবে অবরোহণ। কারণ হলো আরোহণ প্রক্রিয়ায় কি হয়, ক্ষয়জাত পদার্থগুলো সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে ভূমিরূপের উচ্চতা কি হয়, বৃদ্ধি পায়। আর পর্যায়ন প্রক্রিয়া কি, ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে সমতলীকরণের যে প্রক্রিয়া, সেটা কিন্তু পর্যায়নে হয়ে থাকে। আর অবরোহণ প্রক্রিয়া, এখানে ক্ষয়জাত পদার্থগুলো অপসারিত হওয়ার পর ধীরে ধীরে কী হয়, ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এটা হচ্ছে সঠিক উত্তর হবে। আর নগ্নীভবন বলতে আবহবিকার, ক্ষয়ভবন, পুঞ্জিত ক্ষয়, এগুলোকে একত্রে আমরা নগ্নীভবন নামে চিনি। পরের প্রশ্ন, সমতলীকরণ গঠিত হয় যে প্রক্রিয়া দ্বারা? আরোহণ, অবরোহণ, আবহবিকার, পর্যায়ন। সঠিক উত্তরটি হবে পর্যায়ন। কারণ আরোহণ প্রক্রিয়া কী হয়, ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পায়। অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পায়। আবহবিকার প্রক্রিয়ায় কী হয়, শুধু শিলাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে সমতলীকরণ ঘটায় না, কিন্তু পর্যায়ন প্রক্রিয়া, আরোহণ অবরোহণের প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু একটা সমতলীকরণ কিন্তু ঘটতে থাকে। তারপরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় ধারণাটি প্রথম প্রবর্তন করেন কে? সঠিক উত্তরটি হবে জি.কে গিলবার্ট। কারণ তিনি সর্বপ্রথম পুঞ্জিত ক্ষয়ের কিন্তু ধারণাটি দেন। আর আমরা তো থর্নবিউরি সম্পর্কে জেনেছি যে ভূমিরূপ বিদ্যার বিভিন্ন শাখা বা শ্রেণীবিভাগ নিয়ে তিনি আলোচনা করেছেন। আর সার্ফ যিনি অপশানের মধ্যে আছে, সেখানে কিন্তু যে সার্ফ কিন্তু পুঞ্জিত ক্ষয়ের শ্রেণীবিভাগ করেছেন। আর ডব্লিউ.এম. মরিস ডেভিসের আমরা সম্বন্ধে জানি যে ক্ষয়চক্রের শেষ সীমা বা তারপরে ডব্লিউ.এম. মরিস ডেভিস তিনি ক্ষয়চক্রের ধারণা দেন, তাকে ক্ষয়চক্রের জনকও বলা হয়। এটা এই সম্বন্ধে আমরা জানি।
পরের প্রশ্ন, কোনো ভগ্নস্তূপ যখন ঝুলন্ত ঢাল থেকে সরাসরি নিচের দিকে পতিত হয় তাকে কি বলে? ক্ষয়চক্রের সম্বন্ধে তিনি ধারণা দেন। পরের প্রশ্ন, সলিফ্লেকশন কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? জে.সি. অ্যান্ডারসন, সি.এফ.এস. শার্প, ডব্লিউ.ডি. থর্নবিউরি, ডব্লিউ.এম. ডেভিস। সঠিক উত্তর হবে জে.সি. অ্যান্ডারসন। তাহলে জে.সি. অ্যান্ডারসন সর্বপ্রথম সলিফ্লেকশন কথাটি ব্যবহার করেন। সি.এফ.এস. শার্প তিনি পুঞ্জিত শ্রেণীবিভাগ করেছেন। ডব্লিউ. থর্নবিউরি তিনি একজন জিওমরফোলজিস্ট, তাকে শিলাস্ফলন বলে, কারণ অবস্কর স্ফলন হলো মাটি বা শিলাস্তরের ধীর গতিতে পিছলে যাওয়ার যে ঘটনা। শিলাপতন হলো এটি সাধারণত ক্ষুদ্র খণ্ডের পতন হতে পারে। আর অবস্কর হলো অপূর্ণাঙ্গ একটি অবস্কর পতন, যেটা একটা অপূর্ণাঙ্গ পরিভাষা, কোনো এর সাথে কোনো সম্পর্ক নেই এই ভাষাটির। পরের প্রশ্ন, পার্মাফ্রস্ট অঞ্চলে বরফ গলা জল দ্বারা যে সম্পৃক্ত মৃত্তিকা প্রবাহ হয় তাকে কি বলে? কনজেলিফ্লেকশন। অপশন এ সলিফ্লেকশন, জেলিফ্লেকশন, কনজেলিফ্লেকশন, ক্রায়োচারবেশন। ফ্লেকশন হলো সাধারণ পিছলে যাওয়া মৃত্তিকা প্রবাহকে বোঝায়। জেলিফ্লেকশন বলতে এটি পরিপৃক্ত মানে মাটি। আর কনজেলিফ্লেকশন বলতে পার্মাফ্রস্ট অঞ্চলে বরফ গলা জলের সম্পৃক্ত মৃত্তিকা প্রবাহকে বলে কনজেলিফ্লেকশন। আর ক্রায়োচারবেশন হলো পার্মাফ্রস্ট অঞ্চলে বরফের ক্রিয়ার ফলে মাটির কণার উলটপালট মিশ্রণকে বলা হচ্ছে কি ক্রায়োচারবেশন। পরের প্রশ্ন, সলিফ্লেকশন দেখা যায় কোন অঞ্চলে? মালভূমি অঞ্চল, মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চল, ক্রান্তীয় অঞ্চল, সমভূমি অঞ্চল। সঠিক উত্তরটি হবে মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চল। কারণ আমরা আগে দেখেছি যে পার্মাফ্রস্ট সেটা কিন্তু অর্থাৎ পার্মাফ্রস্ট মানে সঠিক উত্তরটি হবে মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে। পরের প্রশ্ন, বর্তমানে কনজেলিফ্লেকশন শব্দের পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হয় সেটা কোন শব্দ? কনিফ্লেকশন, জেলিফ্লেকশন, কনারভেশন, ক্রায়োচারবেশন। সঠিক হবে জেলিফ্লেকশন। কারণ সলিফ্লেকশন এটি আলাদা ধরনের একটি পুঞ্জিতক্ষয় প্রক্রিয়া। জেলিফ্লেকশন বর্তমানে কনজেলিফ্লেকশনের পরিবর্তে জেলিফ্লেকশন শব্দটি কিন্তু বেশি ব্যবহার করা হয়। আর ক্রায়োচারবেশন বলতে মাটি উল্টে যাওয়ার প্রক্রিয়াকে বোঝানো হয়। সলিফ্লেকশনের পরিবর্তে কনজেলিফ্লেকশন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ব্রায়ান, জে ডেলিক, অ্যান্ডারসন, গিলবার্ট। সঠিক উত্তর হবে গিলবার্ট। গিলবার্টের সাথে কিন্তু আমরা পরিচিত হলাম কি বিষয়ে? রেড শব্দটি ব্যবহার করেন। অরোজেনিতে আমরা জিকে গিলবার্টের সাথে পরিচিত হয়েছি, তিনি অরোজেনি শব্দটি প্রথম ব্যবহার করেন। এবং কনজেলিফ্লেকশন এই শব্দটিও কিন্তু গিলবার্টে দেওয়া। আমরা অ্যান্ডারসনের নাম শুনেছি, তিনি কিন্তু সলিফ্লেকশন শব্দটি কিন্তু ব্যবহার করেন। তো কনজেলিফ্লেকশন শব্দটি ব্যবহার করেছেন কে? জিকে গিলবার্ট। পরবর্তী, ধীরে গড়ানো প্রবাহকে কি বলে? নদী, সিরাক, হিমরেখা, হিমবাহ। এখানে সঠিক উত্তরটি হবে হিমবাহ। কারণ নদী তো আমরা জানি একটা খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়। হিমরেখা যে রেখা বরাবর বরফগুলো জমতে শুরু করে অথবা বরফগুলো গলতে শুরু করে তাকে আমরা কি বলবো? না হিমরেখা। অতএব সঠিক উত্তরটি হবে হিমবাহ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? সঠিক উত্তরটি হবে আন্টার্কটিকার লাম্বার্ট। কারণ হুবার্ট এটা উত্তর আমেরিকার একটি দীর্ঘতম হিমবাহ। দ্বিতীয়ত যেটা সিয়াচেন, আমরা জানি যে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। আর আন্টার্কটিকার দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে লাম্বার্ট। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? গঙ্গোত্রী, সিয়াচেন, হুবার্ট, লাম্বার্ট। তার কি সঠিক উত্তরটি কী হবে? সিয়াচেন। কারণ গঙ্গোত্রী হচ্ছে যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে। গঙ্গা নদী যখন উৎপত্তি হচ্ছে সেখানে তার নাম কি? ভাগীরথী এবং অলকানন্দা। তো ভাগীরথীর যে উৎসটা সেটা কিন্তু গঙ্গোত্রী হিমবাহ থেকেই তৈরি হয়। আর সিয়াচেনকে তো চিনি আমরা যে ভারতের বৃহত্তম একটি হিমবাহ। আর হুবার্ট কানাডা অঞ্চলে অবস্থিত, লাম্বার্ট আন্টার্কটিকায় অবস্থিত। আন্টার্কটিকা হিমবাহ হলো কি?
লাম্বার, যেটা আন্টার্কটিকায় অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? পরের প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? কোয়ার্জ, জেকবসন, মেসার্ভ। তাহলে কোয়ার্জাক হচ্ছে সঠিক উত্তর। কোয়ার্জাক পৃথিবীর দ্রুততম হিমবাহের হিসাবে পরিচিত। সেটা গ্রিনল্যান্ডের অন্যতম দ্রুত একটি হিমবাহ, আর মেসার্ভ হচ্ছে একটা পাহাড়ি হিমবাহ মাত্র। তাই অপশানটা হচ্ছে কোয়ার্ক। পরের প্রশ্ন, ছোট ছোট তুষারকণা জমাট বেঁধে কী তৈরি হয়? ফার্ন, নেভে, তুহিন, কুয়াশা। তাহলে সঠিক উত্তর হবে ফার্ন। কারণ ছোট ছোট তুষারকণা জমাট বেঁধে ফার্ন তৈরি হয়। নেভে, এটি ফার্নের পরবর্তী বা কাছাকাছি অবস্থাকে বোঝায় নেভে। তুহিন হলো ফ্রস্টের বা বরফের একটা দিকে বলা হচ্ছে তুহিন। কুয়াশা বলতে বায়ুমণ্ডলে এটা লক্ষ্য করা যায়। অতএব সঠিক উত্তরটি কী হবে? ফার্ন। পরের প্রশ্ন, পেঁজা তুলোর ন্যায় জমাটবদ্ধ তুষারকণাকে কী বলে? নেভে, তুষার, ফার্ন, তুহিন। সঠিক উত্তর হবে নেভে। সঠিক উত্তর হবে তুষার। কারণ এটি নেভে হলো একটি আংশিক জমাটবদ্ধ দানাকার তুষার। আর তুষার হচ্ছে পেঁজা তুলনায় জমাটবদ্ধ তুষারকণাকে আমরা তুষার বলছি। আর ফার্ন, এই যে তুষারগুলো, এগুলো যখন আরও জমাটবদ্ধ হবে, দানাদার পরিণত হবে, তখন সেটা হবে কি? তুষারকণা। অতএব এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তুষার। পরবর্তী প্রশ্ন, নেভে আরও জমাট বেঁধে কী তৈরি হয়? কেভার্স, ফার্ন, ব্রাকসুন্ড, হিমবাহ। সঠিক উত্তরটা হবে ফার্ন। কারণ কেভার্স আমরা জানি যে হিমবাহের গায়ের একটা বড় ফাটল, যেটা পর্বত আরোহীদের পক্ষে কিন্তু খুব বিপজ্জনক। তাহলে ফার্নটা কি? ফার্ন হলো নেভে আরও জমাটবদ্ধ হয়ে যেটা তৈরি হয়, ওটাকে ফিনও বলা হয়, কেউ ফার্নও বলে। আর ব্রাকসুন্ড, নেভে আরও জমাটবদ্ধ হয়ে কী তৈরি হয়? কেভার্স, ফার্ন, ব্রাকসুন্ড, হিমবাহ। সঠিক উত্তর হবে ফার্ন। কারণ কেভার্স হলো হিমবাহের গায়ের ফাটলের অংশগুলোকে আমরা কেভার্স বলছি। আর নেভে যখন আরও জমাটবদ্ধ হয়ে কী তৈরি হয়? ফার্নে রূপান্তরিত হয়। আর ব্রাকসুন্ড হলো হিমবাহ এবং পর্বতগাত্রের মাঝে প্রায় 30 থেকে 40 মিটার খাড়া ঢাল বিশিষ্ট একটা ফাটল লক্ষ্য করা যায়, যাকে আমরা ব্রাকসুন্ড বলি। এই পর্বত আরোহীদের পক্ষে কিন্তু এই ব্রাকসুন্ড খুব বিপজ্জনক। আর হিমবাহ মানে তো জানি আমরা, হিম কথার অর্থ হচ্ছে বরফ, আর বাহক অর্থ হচ্ছে প্রবাহ। অর্থাৎ খুব ধীর গতিতে বরফের একটি প্রবাহ আমরা পার্বত্য অঞ্চলে লক্ষ্য করি, যেটা হিমবাহ নামে পরিচিত। তো পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এই চ্যানেলটাকে কিন্তু ফলো রাখো। আমি আবার পরের 20 থেকে 40টি প্রশ্ন, অর্থাৎ আজকে 20 পর্যন্ত দিলাম, এরপরে 21 থেকে 40খানা প্রশ্ন কিন্তু আমি তোমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড করব। 21 থেকে 40খানা প্রশ্ন নিয়ে আবার আসবো তোমাদের সাথে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।